বেশ কিছু বছর হামের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে না, ফলে এই একটা রিল্যাক্টেন্স তৈরি হয়েছে। কিন্তু হাম থেকে দূরে রাখার জন্য ওই 95% মতো অ্যারাউন্ড 5% না দিলেও ওদের আর হয় না, ওটার এক ধরনের তারা প্রোটেকশন পেয়ে যায়। তো সেটা ঘাটতি হয়েছে, সেটা ঘাটতি 2 বছর বা তার আগে সবকিছু দেখা হচ্ছে। আমরা এটাকে খুব সিরিয়াসলি কন্টিনিউ করবো। খুবই মর্মান্তিক, আবারও বলছি, এটা আমাদেরকে যে মৃত্যুগুলো হয়েছে সেই মৃত্যুগুলো না হলেও আমরা এটা কন্টিনিউ করতাম, কারণ এই মন্ত্রণালয় তার কি কি প্রয়োজন সেই কাজগুলো করবে। ভূ রাজনৈতিক ক্ষেত্রে যদি বলি, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে যারা বক্তব্য আছে, ইন্টারেস্টই শেষ কথা, আসলে কোনো বন্ধু শত্রু স্থায়ীভাবে কিছু নাই। সবার আগে বাংলাদেশ আমরা যখন বলি, তার মানে হচ্ছে প্রত্যেকটা রাষ্ট্রের সাথে আমাদের সম্পর্কের ভিত্তি হবে বাংলাদেশের স্বার্থ। পৃথিবীতে প্রচুর আছে, আমরা আমেরিকার অ্যালাইয়ের নাম বললে এখন জাপান আমেরিকার অ্যালাই, তাদের উপরে তারা নিউক্লিয়ার ওয়েপন ইউজ করেছে, পৃথিবীর ইতিহাসের উপরে ব্যবহার করা। ভিয়েতনামের সাথে আমেরিকার মারাত্মক যুদ্ধ হয়েছে ওভার দ্য ইয়ার্স। ভিয়েতনাম এখন আমেরিকার খুবই গুরুত্বপূর্ণ অ্যালাই। সো কার সাথে আমার সম্পর্ক, আমি যদি স্পেসিফিকলি বলি, পাকিস্তানের সাথে আমাদের যেহেতু যুদ্ধের সময়কার স্মৃতি আছে, কিন্তু পাকিস্তানের সাথে আমাদের যে কোনো ধরনের কর্মকাণ্ড চলতে পারে। তবে পাকিস্তানের কাছে আমাদের যে এক্সপেকটেশন আছে, তারা কখনো এটা বলেছে, কিন্তু এই যে তারা আমাদের এখানে যা যা করেছিলেন, 71-এর কথা বলছি, সেটা যে তারা অফিসিয়াল কথা বলুন, এটা যেমন চলতে থাকবে, তার সাথে আমাদের সব রকম এনগেজমেন্ট, ব্যবসা বাণিজ্য সহ সবকিছু আমরা কন্টিনিউ করে যাব। এটা শুধুমাত্র বাংলাদেশের স্বার্থেই হবে। তবে আমাদের একটা সিরিয়াস জায়গা আছে, সেটা হচ্ছে কোন দেশের, সেটা যে দেশই হোক না কেন, তার কোন সিকিউরিটি ইস্যুতে আমাদের কোন রকম কোন দিক থেকে যাতে কোন রকম কোন সমস্যা না হয়। পাল্টা আমরাও চাইবো আমাদের কোন রকম কোন সিকিউরিটি ইস্যুতে যাতে কোনো অন্য কোনো দেশের দিক থেকে কোন রকম কোন সমস্যা, এটা হচ্ছে আমাদের একটা মূল বটম লাইন। এই সরকারকে তো দেশের অর্থনীতি ভালো করতে হবে, ব্যবসা বাণিজ্য বাড়াতে হবে এবং বেশি করে ট্যাক্স দিতে হবে। আমরা অনেক হাই ট্যাক্স দেবো সেটা বলছি না, কিন্তু যত বেশি মানুষ আর্ন করবে, আমার ভ্যাট এবং ইনকাম ট্যাক্স বাড়বে, আমার আর্নিং লাগবে, কারণ আমার অনেক প্রকল্প আছে। শুধু উন্নয়ন না, এই সরকার সোশ্যাল সেফটিতে, এই যে আমরা ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ডের কথা বলছি, আরো অন্যান্য সোশ্যাল সেফটির যে প্রজেক্ট গুলো ছিল সেগুলো থাকবে। তো আমার তো টাকা লাগবে, অর্থনীতির পুনরুজ্জীবন ছাড়া এটা হবে না। এবং সেই কারণেই আসলে আমরা এই খেলাপি ঋণের যে ইস্যু আছে সেটা করবো। এবং কিছু দৃষ্টান্তমূলক, আমি আপনার সাথে একমত, ওই যে আমরা আসলে মূল কথা কাদের বিরুদ্ধে বলি, উইলফুল ডিফল্টার্স। মানে ঋণ খেলাপি হতেই পারে না, আপনি ব্যবসা করতে গেলেন, ভালো মতো হয়নি, খেলাপি হয়ে গেলেন। কিন্তু উইলফুল ডিফল্টার আমরা কাদেরকে বলি, যারা নেওয়ার সময় জানেন ওই টাকাটা ফেরত দেবেন না, উনি টাকাটা নিচ্ছেন ফেরত না দেওয়ার জন্য। তো এই ধরনের কিছু উইলফুল ডিফল্টারকে অবশ্যই আমাদের শাস্তির আওতায় আনতে হবে। এবং আমি আমার জায়গা থেকে আমার যতটুকু করার, আমি এবং সরকারের এই ব্যাপারে সুনির্দিষ্ট সিদ্ধান্ত আছে। দুটো ইস্যু, অটোরিকশাকে আসলে রেগুলারাইজ করতেই হয়। এটা শুধুমাত্র বিদ্যুতের ইস্যু না। ধরুন আমাদের বিদ্যুতের সংকট নাই, আমাদের যে অটোরিকশা গুলো চলে, আমার নিজের সামনে আমি অ্যাক্সিডেন্ট দেখেছি যেগুলো তারা ট্রেন ভাবে চালান না। এগুলো 5 আগস্টের পরে এগুলো মেইন রোডেও চলে এসছে। দ্বিতীয় কথা হচ্ছে, এগুলোর প্রযুক্তিগত দিক থেকে খুব ঠিক না। আমি আমার চোখের সামনে একটা অ্যাক্সিডেন্টের কথা আমার মনে পড়ে, যেখানে একজনকে আমি ব্রেক করতে দেখছি, যিনি অটোরিকশা চালাচ্ছেন, ওটা থামছে না, ওটা গিয়ে ঠিকই আরেকটা গায়ে গিয়ে পড়লো। আমি একদম উইকনেস এটা। তো এটাকে রেগুলারাইজ সব। ধরুন আমাদের বিদ্যুতে আমরা ভেসে যাচ্ছি, তারপর এই ধরনের আনফিট ড্রাইভার, মানে যারা চালাচ্ছেন, যারা যে ভেহিকল গুলো আছেন, এগুলো এভাবে চলতে পারে না। এটা ফর শিওর আমরা খুব সিরিয়াসলি এটা নিয়ে কাজ করছি। তো আমরা আগে যেসব প্রকল্প তো কিছু ছিলই, যেটা অন্তর্বর্তী সরকারের সময় নেওয়া হয়েছে, সেগুলো তো কন্টিনিউড আছে, এগুলো বাতিল হয়নি। এবং এখানে অবশ্যই একটা গণতান্ত্রিক সরকার, সে আরো নতুন করে হবে। এবং আমি অর্থমন্ত্রী বা পরিকল্পনা মন্ত্রীর সাথে কথা বলবো, আর আমার প্রধানমন্ত্রীর সাথে পলিসি এবং স্ট্র্যাটেজি নিয়ে যেহেতু কথা বলার সুযোগ আছে, এটা আছে, আমরা এটা নিশ্চিতভাবে আরো বেশি করবো। কারণ একটা কথা মনে রাখতে হবে, এই গণ অভ্যুত্থানের স্টেকও বিএনপির আছে, শুধু ফলভোগী একটা প্রবণতা আছে। কেউ কেউ বলার চেষ্টা করেন যে এটার ফলভোগী না, এটা বিরাট মানুষ, বিএনপি করা মানুষ 400 বেশি শহীদ হয়েছে জুলাই মাসে। এলডিসি নিয়ে আগে একটু বলি। এলডিসি নিয়ে আমরা 3 বছর আরো বেশি সময় চাইছি, কারণ আমরা জানি 3 বছর পর পর এলডিসির বিবেচনা হয়। 26 সালে আমরা ছাড়াও নেপালের এলডিসি গ্রাজুয়েশনের কথা এবং লাওসের এলডিসি গ্রাজুয়েশনের কথা ছিল। আমরা এটা চাইছি না, কারণ হলো আমাদের এলডিসির প্রস্তুতিমূলক যে রিপোর্ট আছে, সেই রিপোর্টটাও বলছে আমাদের প্রস্তুতি যথেষ্ট না। আমরা গ্রাজুয়েশনের জন্য 3টা ক্রাইটেরিয়া আছে, সেগুলো 3টাই ফুলফিল করি। কিন্তু পরবর্তীতে, যেমন আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা যে ধরনের ট্যারিফের সুবিধা পাই, ইনস্ট্যান্টলি সেই ট্যারিফ 3 বছর থাকবে, এরপর আর থাকবে না।
26-এ যদি আমরা গ্রাজুয়েট হয়ে যাই 29 পর্যন্ত থাকবে, এরপর আর থাকবে না। আমরা জিএসপি সুবিধা সেগুলোর জন্য নতুন করে বাইলাটারাল চুক্তি করতে হবে। দেখা গেছে আমাদের এগুলোর প্রস্তুতি ভালো না। প্লাস এখন যেহেতু জ্বালানি সংকট শুরু হয়েছে, এই জ্বালানি সংকটের কারণে সামনে অর্থনীতি কোথায় দাঁড়াবে এটা আসলে বলা কঠিন। সেই কারণে শুধু আমরা না, নেপাল বা লাওস তারাও আসলে মনে করছে এখনই আলী এলডিসি গ্রাজুয়েশনটা ঠিক হবে না। সেই কারণে আমরা চাচ্ছি এলডিসি গ্রাজুয়েশনে আরেকটা প্রবলেম হচ্ছে, আমরা ট্রিপস একটা চুক্তি আছে যেটার আওতায় আমরা মেধাস্বত্ব আইনে ছাড় পাই। আমরা ঔষধ, জেনেরিক ঔষধ তৈরির জন্য 33 সাল পর্যন্ত আমাদের ছাড় আছে, কিন্তু আমরা যদি 26-এ গ্রাজুয়েট হয়ে যেতাম আমাদের ওটা এই মুহূর্তে শেষ হয়ে যেত। ফলে আমাদের ঔষধের দাম বৃদ্ধির অনেক সম্ভাবনা ছিল। সেই জন্য চেষ্টা করেছি আমরা যেন এটা না হয়, কিন্তু গ্লোবাল পরিস্থিতির কারণে সম্ভবত এটা মোটামুটি নিশ্চিত যে এটা হচ্ছে না। কারণ হচ্ছে না, শুধু আমরা না, নেপাল বা লাওস যারা 26-এ আছে তাদেরও এটা হচ্ছে না। আর দারিদ্র বিমোচন নিয়ে শেষ করি, সেটা হচ্ছে আমি আরেকটা জিনিস একটু কাজ করতে শুরু করেছি, আপনাদেরকে একটু অগ্রিম জানিয়ে রাখি। এই যে দারিদ্র্যের হার আপনি যেটা জানতেন, দারিদ্র সীমার নিচে যে হার, এটা কি রিলায়েবল ডেটা? বাংলাদেশের মাথা পিছু আয় কত? 2800 এত, 2700 এত শুনছে। ইজ দ্য ডেটা রিলায়েবল? মানে একটা স্বৈরাচারী সরকারের সময় সে কিন্তু ডেটা নিয়ে ম্যানিপুলেট করে। আমরা শুনতাম না যে বাংলাদেশের জনসংখ্যা কমিয়ে দেখানো হয় যাতে আমাদের মাথা পিছু আয়টা বেশি। সো ডেটা ম্যানিপুলেশন কতটা হয়েছে গত স্বৈরাচারী সরকারের সময়, আমি সেটা নিয়ে কাজ করছি। আর দারিদ্র সীমার নিচে এমনি কিছু মানুষের চলে যাওয়ার প্রবণতা থাকতে পারে। কারণ বলি, ইন্টারিম সরকারের সময় আমাদের তো জিডিপি গ্রোথ অ্যারাউন্ড 3% ছিল। তাতে সমস্যা যেটা হয়, এটা ইন্টারিম সরকারের তো অব্যবস্থাপনা আছে, তার চাইতে যেটা সবচেয়ে বড় সমস্যা একটা স্বল্পস্থায়ী সরকারের সময় বিনিয়োগ কমে যায়। আপনি যদি ইনভেস্টার হন, আপনি চিন্তা করবেন এই সরকারের পর নির্বাচন হোক, কে আসে, তারপর আমি ইনভেস্ট করবো। ফলে অর্থনীতি স্লো ডাউন হচ্ছে। সুতরাং দারিদ্র সীমার নিচে মানুষের আরো চলে যাওয়ার প্রবণতা থাকতে পারে, এটা ভুল না।